আজ আমরা দ্য নর্থ সি পৃষ্ঠা পড়াতে চাই। ফিলিপ লার্কিনের লেখা। দিস ইজ রিটেন বাই ফিলিপ লার্কিন, দ্য নর্থ সি। আগে ফিলিপ লার্কিন সম্বন্ধে সামান্য একটু ইন্ট্রোডাকশন আমরা দিই। ফিলিপ আর্থার লার্কিন was a renowned English poet and novelist. His first book of poetry was The North Sea, followed by two novels, Jill and A Girl in Winter. He came to prominence in 1955 with the publication of his second collection of poems, The Less Deceit, followed by The Whitsun Wedding and High Windows. He was offered the position of poet laureate in 1984, but he declined it. So Philip Arthur Larkin was a renowned English poet. তিনি একজন খুব বিখ্যাত ইংরেজ কবি। এবং তার প্রথম যে কবিতার বইটা সেটা হলো দ্য নর্থ সি। এবং তারপর তার একটা উপন্যাস বেরোয়, দুটো উপন্যাস বেরোয়, একটা হচ্ছে জিল আর একটা হচ্ছে গার্ল ইন উইন্টার। 1955 নাগাদ তার প্রচুর খ্যাতি হয় যখন তার কবিতার দ্বিতীয় সংকলন বেরোয়, দ্য লেস ডিসিট। কবিতার দ্বিতীয় সংকলনটার নাম হলো দ্য লেস ডিসিট, and followed by দ্য হুইটসন ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ। এর পরে পরপর দুটো কালেকশন বেরোয় কবিতার সংকলন, দ্য হুইটসন ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ। তাকে কবি 1984 সালে রাজকবির তকমায় ভূষিত করা হয়, কিন্তু তিনি এটা নিতে রাজি হন না। তো এখানে যে কবিতাটা, এই কবিতাটা একটা অত্যন্ত সুন্দর কবিতা, এবং এই কবিতাটাতে আমরা আমাদের মানব জীবনের তিন ধরনের মানুষের প্রতিচ্ছবি দেখতে পাবো। দেখো, আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে আমরা কিছু মানুষকে দেখতে পাই যারা ঠিকঠাক পড়াশোনা করছে না। তোমরা তোমাদের বন্ধুদের দিকে তাকিয়ে দেখো, কিছু হয়তো সেভাবে পড়াশোনা করতে পারছে না, কোনো কারণে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়ে তাদের হয়তো পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না এবং তাদের জীবনে সেভাবে উন্নতি করতে পারছে না। আবার কিছু কিছু দেখতে পাই যারা স্মুথলি পড়াশোনা করছে, একদম ঠিকঠাক পড়াশোনা করছে এবং তারা খুব ভালো র্যাঙ্ক করছে, জীবনে খুব উন্নত হচ্ছে। কিন্তু এর পাশাপাশি আমরা আরেক ধরনের মানুষকে পাই, দ্য এক্সপ্লোরার, যারা দ্য সায়েন্টিস্ট, যারা এমন ধরনের মানুষ যারা কোনো অভিযানে বেরিয়ে পড়ছেন এবং অজানাকে জয় করার উদ্দেশ্যে তাদের প্রচুর সংগ্রাম করতে হচ্ছে। অবশেষে হয়তো পাচ্ছেন না, কিন্তু তারা একটা কীর্তির সাক্ষ্য রাখছেন। একজন বিজ্ঞানী সারা জীবন ধরে নিরলসভাবে গবেষণায় তিনি লিপ্ত আছেন, বিভিন্ন ধরনের গবেষণা তিনি করছেন। হয়তো তিনি তার ইচ্ছিত লক্ষ্যে সবসময় যে পৌঁছাতে পারছেন এমন নয়, কিন্তু তবুও অবশেষে কিন্তু একটা যে তিনি যে সারা জীবন ধরে কিছু না কিছু করেছেন সেই একটা কীর্তির স্বাক্ষর রাখছেন। তার হয়তো সারা জীবনটাই দুঃখের মধ্যে কেটে যাচ্ছে, তার জীবনের যে সারা জীবনের যে ফসল সেটা হয়তো দাম পাচ্ছে তার মৃত্যুর পর, কিন্তু তবুও তার নাম আমরা সারা জীবন ধরে মনে রাখছি। সো এই ধরনের মানুষ আছে বলেই পৃথিবীটা এগিয়ে যায়। তাই এখানে এই যে তিনটে জাহাজের কথা বলা হয়েছে, তিনটে জাহাজ এই তিন ধরনের মানুষকে depict করছে, তিন ধরনের মানুষের কথা আমাদের কাছে তুলে ধরছে। This poem describes the journey of three ships that head to different destinations. দেখো, এই কবিতাতে আমরা তিন ধরনের জাহাজের কথা পাচ্ছি যারা মানে আলাদা আলাদা গন্তব্যে যাচ্ছে, different destinations means গন্তব্য। While two ships return, দুটো জাহাজ ফিরে আসছে, one presses forward and faces perils. One presses forward, আর একটা কিন্তু এগিয়েই যাচ্ছে, faces perils, সে বিপদের মুখে পড়ছে, peril মানে বিপদ, to continue its long onward journey, এর যে দীর্ঘ এগিয়ে যাওয়ারই যাত্রাপথ,
যেতেই হচ্ছে, যাচ্ছেই যাচ্ছেই চলেই যাচ্ছে। এই যে যাত্রাপথ, এই যাত্রাপথের মাঝখানে সে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে, অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন দ্যাট ওভারকাম অল অবস্টাকলস। এটা সেই ধরনের ইচ্ছার প্রতীক, যারা সেই ধরনের তীব্র ইচ্ছা, দৃঢ় ইচ্ছা, ডিটারমিনেশন, স্ট্রং ডিটারমিনেশন, দ্যাটস মিনস অ্যাসপিরেশন, দ্যাট ওভারকামস অল অবস্টাকলস, যেটা সমস্ত ধরনের বিপদকে জয় করে নিচ্ছে। নাও লেটস রিড দিস পোয়েম। সো আমরা দেখতে পাচ্ছি তিনটে জাহাজের কথা, আগে যেটা আমি বললাম প্রথমে সেটা আমি শেষে বলছি। আই শ 3 ships go sailing by, আমি দেখলাম তিনটে জাহাজ সমুদ্রে সেলিং, সেল মানে হচ্ছে সমুদ্র যাত্রা করা, তাহলে আমি দেখলাম তিনটে জাহাজ সমুদ্র যাত্রা করছে। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে, দ্য লিফটিং সি, এমন সমুদ্র যে সমুদ্রটা লিফট, লিফট মানে কি ওপর দিকে তোলা, তাহলে সমুদ্রটা ঢেউ বহু ওপরের দিকে উঠে আসছে সেই সমুদ্র। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং সকালবেলার গল্প এটা, সকালের আকাশে বাতাস উঠে আসছে, বাতাস দিচ্ছে, বেশ জোর হাওয়া দিচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট দিকে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এদের মধ্যে একটাকে দেখে মনে হচ্ছে যে এটা দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত। রিগড মানে হলো সজ্জিত, ফর এ লং জার্নি, একটা দীর্ঘ যাত্রার জন্য সজ্জিত আছে এদের মধ্যে একটা জাহাজ। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা, ধরো সমুদ্রের স্রোত, এটা যদি ইস্ট দিক হয়, এটা ওয়েস্ট, এটা নর্থ, সমুদ্রের স্রোতটা হচ্ছে এই দিকে, হাওয়া দিচ্ছে এই দিকে, উত্তরে কোনো হাওয়া নেই, না প্রতিকূল না অনুকূল, কোনো হাওয়া নেই। এখন দ্য ফার্স্ট শিপ, প্রথম জাহাজটা, এটা হলো ফার্স্ট, 1 নাম্বার জাহাজ। ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা ঘুরে গেল পশ্চিম দিকে। ওভার দ্য সি, দ্য রানিং সি, কোন পথ দিয়ে যাচ্ছে সে সমুদ্র, যে সমুদ্রটা রানিং, ছুটন্ত, যে জলটা এইদিকে যাচ্ছে, ক্রমাগত এদিকে যাচ্ছে, তার মানে কি সে জাহাজ তত্তর করে এগিয়ে যাবে, অর্থাৎ সেই ছেলেটি যে জীবনে খুব উন্নতি করবে, তার জীবনে কোনো বাধা নেই, সে স্মুথলি এগিয়ে যাচ্ছে। And by the wind was all possessed, এবং যেহেতু দেখো হাওয়ার গতিও এদিকে, তাই wind was all possessed, বাতাসও তাকে অধিকার করছে, বাতাসও তাকে ধাক্কা দিচ্ছে। And carried to a rich country, এবং তাকে বয়ে নিয়ে চলে যাচ্ছে একটা ধন দৌলতে পরিপূর্ণ একটা দেশে, একটা ধনী দেশে, সে সেখান থেকে প্রচুর সম্পদ গেইন করে ফেলছে, প্রচুর সম্পদ, অর্থাৎ he or she became successful in life. The second, এটা 2 নম্বর, the second turn towards the east, দ্বিতীয়টি চলে যাচ্ছে পূর্বের দিকে। ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি, এটা কিরকম সি, এই সমুদ্রটা হচ্ছে খুব আন্দোলিত সমুদ্র, অর্থাৎ সেখানে ঢেউ একটার পর একটা আছড়ে পড়ছে, এবং উল্টো দিকে ঢেউ, মানে ঢেউগুলো এদিকে এরকম ভাবে ঢেউ পড়ছে, ও যাচ্ছে এদিকে। And the wind hunted it like a beast, বাতাস দেখো, ও তো বাতাস তো ধাক্কা দিচ্ছে ওকে, বাতাস যেতে দিচ্ছে না। So wind hunted it, বাতাসটা ঝাঁপিয়ে পড়ছে, যেমন করে একটা শিকারী পশু যেমন করে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি করে বাতাস ঝাঁপিয়ে পড়ছে এর ওপর। The wind hunted it like a beast, একটা পশুর মতো একে শিকার করছে। To anchor in captivity, সে এখানেই বাধ্য হচ্ছে, টু অ্যাঙ্কার, অ্যাঙ্কার মানে নোঙর ফেলা, ইন ক্যাপটিভিটি, সে এখানেই বাধ্য হচ্ছে নোঙর ফেলে বন্দী হয়ে যেতে, সেই ঢেউ এবং বাতাসের যুগ্ম তাড়নায় সে সেখানে বন্দী হয়ে যাচ্ছে, সে কিন্তু আর এগিয়ে যেতে পারছে না। থার্ড শিপ চলে যাচ্ছে এদিকে, থার্ড শিপ, the third ship drove towards the north, তৃতীয় জাহাজটা drove
ড্রাইভ মানে চালনা করা, এখানে কিন্তু সমুদ্র যাত্রা করা। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, তৃতীয় জাহাজটা উত্তর দিকে চলে যাচ্ছে। ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি, সেই সমুদ্রের দিকে যাচ্ছে যে সমুদ্র আস্তে 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 অন্ধকার হয়ে আসছে, সেখানে কোনো আলো নেই, অর্থাৎ কোনো দিশা নেই। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফর, বাতাসের সামান্যতম, ব্রিথ মানে কি নিঃশ্বাস, নিঃশ্বাসের জন্য যে বাতাসটা আমাদের প্রয়োজন হয় সেই বাতাসটুকুও নেই, সামান্য বাতাসটুকুও নেই। অ্যান্ড দ্য ডেক সোন ফ্রস্টি, এবং পাটাতন, জাহাজের যে পাটাতনটা সেটা, সেখানে কুয়াশা পড়ছে এবং সেই পাটাতন, জাহাজের পাটাতনটা কুয়াশায় পরিপূর্ণ, কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তর দিকে আকাশ উঁচু এবং কালো হয়ে আসছে, অর্থাৎ ঘন মেঘে ঢেকে যাচ্ছে। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, এবং সমুদ্র, সেই সমুদ্রে কোনো অনুকূলতা নেই, কোনো প্রতিকূলতা নেই, সেখানে একটা স্থির জল, যে জলে কোনো রকম সাহায্য পাওয়া যাবে না। তাহলে সেই জাহাজ ইয়েটাকে কি বলা হচ্ছে? সেই সমুদ্রটাকে বর্ণনা করতে গিয়ে কবি বলছেন প্রাউড অ্যান্ড আনফ্রুটফুল, এই গর্বিত, এই আনফ্রুটফুল মানে এতে নিষ্ফলা, সেখানে কোনো ফলন নেই, সেখানে কোনো কিছু হবে না। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্ব এবং পশ্চিম জাহাজগুলো ফিরে এলো। হ্যাপিলি অর আনহ্যাপিলি, এই তো খুব খুশি মনে ফিরলো, বিকজ he gained a lot of wealth there, আর এই খুব দুঃখ নিয়ে ফিরলো, কারণ সে যেতেই পারেনি। But the third went wide and far, কিন্তু তৃতীয়টা চলেই গেল অনেক দূরে, ওয়াইড বিস্তৃত, অনেক দূরে, ফার অনেক দূরে চলে গেল। into an unforgiving sea, সে চলে গেল ক্ষমাহীন সমুদ্রের মধ্যে দিয়ে। সেই সমুদ্র, যে সমুদ্র কিন্তু কাউকে ক্ষমা করে না, অর্থাৎ it faces a lot of perils, lot of disturbances. সেখানে হয়তো ঝড় হচ্ছে, হয়তো ঝঞ্ঝা হচ্ছে, সেখানে হয়তো ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু সেই পথ দিয়ে সে কিন্তু চলে গেল। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, সেখানে যখন রোদের বেলা তখন প্রচন্ড গরম, আগুন ঝরানো তারার নিচ দিয়ে এসে গেল, অর্থাৎ সূর্যের প্রচন্ড গরম উত্তাপের ভেতর দিয়ে এসে গেল। It was rigged for a long journey, এবং এটা একটা দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল, একটা দীর্ঘ যাত্রায় যেতে হবে বলেই সে বেরিয়েছিল। সো দিস আর 3 টাইপস অফ পিপল। আমরা ফার্স্ট শিপের কথা যখন, আমরা ফার্স্ট শিপ যাকে দেখলাম যে ওয়েস্ট দিকে, পশ্চিম দিকে যাচ্ছে, তার কথা যখন দেখছি, তাকে আমরা দেখলাম যে এমন এক ধরনের মানুষ, যে মানুষগুলো জীবনে উন্নতি লাভ করে এবং তারা they became successful in life, সমস্ত ধরনের অনুকূলতা তাদের মধ্যে থাকে, তারা সবকিছু অনুকূলে পায়। এরা অনেক চেষ্টা করলেও তাদের হয়তো প্রতিকূল পরিস্থিতি তাদেরকে সেভাবে সাফল্য এনে দেয় না, আর এরা সাফল্যের পরোয়াই করে না। এরা জীবনের সাফল্য চায় না, এরা চায় অনেক 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 বড় একটা সাফল্য, যে সাফল্য পৃথিবীর জন্য, বুঝেছো? যে সাফল্য পৃথিবীকে একটা, এরা হলো আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার পথিক, বুঝলে? এরাই পৃথিবীকে বেঁধে রেখেছে, এরাই পৃথিবীর বিভিন্ন অজানা জিনিস আমরা এদের জন্যই জানতে পারছি। তাহলে এই 3টে জাহাজের কথা, ওদের 3টে মানুষের কথা, 3টে মানুষের 3টে জীবনের কথা তার নর্থ সি কবিতাতে আমরা পড়লাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু বারবার পার্সনিফিকেশনটা বারবার কবি ইউজ করেছে। পার্সনিফিকেশন কাকে বলে নিশ্চয়ই মনে আছে। কোনো জড়বস্তুর উপরে যখন তাকে, মানে কোনো জড়বস্তুকে যদি মানুষ হিসাবে কল্পনা করা হয়, মানুষের মতো কাজ করছে মনে করা হয়, তখন তাকে আমরা বলি পার্সনিফিকেশন। যেমন ধরো প্রথমেই যেমন এখানে আছে, দ্য উইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, বাতাস অধিকার করে নিল, বাতাস একে টেনে নিয়ে গেল, বাতাস বয়ে নিয়ে গেল। বাতাস বয়ে নিয়ে যায় নাকি? আচ্ছা, আবার উইন্ড হান্টেড লাইক এ বিস্ট, সে শিকার করছে, বাতাস শিকার করছে।
তারপরে সমুদ্রকে বলা হয়েছে প্রাউড আনফ্রুটফুল। প্রাউড, কিন্তু প্রাউড কথাটা মানে খাঁটি মানুষের জন্য, মানুষই প্রাউড হয়। প্রকৃতির প্রাউডনেস কিছু নেই, প্রকৃতি সব কিছুতেই প্রকৃতি নিরপেক্ষ। জাহাজগুলো ফিরে আসছে হ্যাপিলি আনহ্যাপিলি, জাহাজ কি হাসি খুশি ভাবে ফিরতে পারে নাকি? এগুলো দেখো, এগুলো সবই পার্সোনিফিকেশন। আনফরগিভিং সি, সমুদ্র ক্ষমাহীন। তাহলে এইগুলো সবগুলোতেই দেখো পার্সোনিফিকেশন জিনিসটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা তোমরা পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো, তারপর যদি অসুবিধে হয় তখন দেখা যাবে।